একবার ভাবুন তো, মাত্র ৪০৮টা ভোট। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র ৪০৮টা ভোট একটা গোটা রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে। আজকে আমরা ত্রিপুরার পবিয়াছড়া কেন্দ্রের সেই রুদ্ধশ্বাস লড়াইয়ের গভীরে যাব আর দেখব আধুনিক রাজনীতিতে জেতার কৌশলগুলো আসলে ঠিক কিভাবে কাজ করে। এই যে ম্যাপে দেখছেন, এটাই ত্রিপুরার ৫৯ জেলার পবিয়াছড়া কেন্দ্র। এটা কিন্তু শুধু একটা সাধারণ নির্বাচনী এলাকা নয়, এটা একটা তফসিলি জাতি মানে শিডিউল কাস্টের জন্য সংরক্ষিত আসন। আর এই কারণেই এখানকার জাতীয় পরিচয় আর রাজনৈতিক সমীকরণগুলো আরও অনেক বেশি জটিল। ২০২৩ সালের নির্বাচনে জেতা আর হারার মধ্যে ফারাক ছিল ঠিক এই সংখ্যাটা, মাত্র ৪০৮ ভোট। এই একটা সংখ্যাই তো আসলে বলে দেয় যে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি ছিল, তাই না? একটা আসনের এই যে লড়াই, এটা আসলে আমাদের গোটা দেশের রাজনীতিরই একটা প্রতিচ্ছবি। চলুন দেখি পবিয়াছড়ার এই গল্পটা আমাদের ঠিক কি জানায়। পবিয়াছড়াকে বলা যেতে পারে সারা দেশে নির্বাচনের একটা ছোট সংস্করণ। এখানে ইতিহাস আছে, জাতীয় পরিচয় আছে, আবার তার সাথে মিশে গেছে আধুনিক ডেটা নির্ভর নির্বাচনী কৌশল। সব কিছু মিলেমিশে একাকার। এখানকার রাজনীতি বুঝতে হলে এর ইতিহাসটা একটু জানা দরকার, কারণ গত ৩ দশকে এখানকার ছবিটা কিন্তু একেবারে বদলে গেছে। চলুন সেই বদলের ধারাটাই একবার দেখে নেওয়া যাক। এ টাইমলাইনটা দেখুন, পুরো গল্পটা যেন চোখের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। ১৯৯৩ সালে সিপিআইএমের ছিল একছত্র আধিপত্য, প্রায় ৬০% ভোট। তারপর ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে, আর ২০১৮তে এসে একটা বিশাল পরিবর্তন। বিজেপি ৫৫% ভোট পেয়ে জিতে গেল। কিন্তু আসল চমকটা এলো ২০২৩-এ। লড়াইটা এমন পর্যায়ে পৌঁছল যে জয়ের ব্যবধান ১%-এরও নিচে নেমে এলো। এই বার চার্টটা দেখলে পরিবর্তনটা আরও পরিষ্কার বোঝা যায়। ২০১৮তে বিজেপির জয়ের মার্জিন ছিল ১৪%-এর বেশি, যেটা বেশ বড় একটা ব্যবধান। আর মাত্র ৫ বছরের মাথায় ২০২৩-এ সেটা কমে দাঁড়ালো ১%-এরও কমে। ভাবুন একবার, একটা সহজ জয় কিভাবে একটা রুদ্ধশ্বাস লড়াইয়ে পরিণত হল। তো ২০২৩ সালের নির্বাচনে এমন কি হলো যে পুরো সমীকরণটাই পাল্টে গেল? আসলে সেবার ময়দানে এক নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব হয়েছিল। চলুন সেই প্রতিদ্বন্দ্বিতার ব্যবচ্ছেদ করা যাক। কৌশলগত দিক থেকে সিপিআইএমের অবস্থানটা বুঝতে এই সোয়াট অ্যানালিসিসটা খুব কাজের। দেখুন, একদিকে তাদের শক্তি হল পুরনো তৃণমূল স্তরের সংগঠন আর তফসিলি জাতিদের মধ্যে একটা ঐতিহাসিক সমর্থন। কিন্তু অন্যদিকে দুর্বলতাও আছে, যেমন কর্মীদের মধ্যে হতাশা আর আধুনিক প্রচার কৌশলের অভাব। ২০২৩ সালের লড়াইটা কিন্তু একেবারেই অন্যরকম ছিল। এই আসনের ঐতিহাসিকভাবে প্রধান শক্তি সিপিআইএম সেবার কোনো প্রার্থীই দেয়নি। ফলে লড়াইটা সরাসরি হয়ে দাঁড়ায় একদিকে ক্ষমতাসীন বিজেপি আর অন্যদিকে কংগ্রেসের মধ্যে। আর ভোটের ফলাফল দেখুন, বিজেপি আর কংগ্রেসের ভোটের শেয়ার প্রায় কাটায় কাটায় ৪৪% আর ৪৩%। কিন্তু আসল খেলাটা ঘুরিয়ে দিল তিপ্রা, একটা নতুন দল। ওরা প্রায় ১০% ভোট পেয়ে গেল, আর এই ১০% ভোটই কিন্তু খেলার নির্ধারক হয়ে দাঁড়াল। হ্যাঁ, এই তিপ্রা মথার কথাই বলছিলাম। একটা আঞ্চলিক উপজাতীয় দল, কিন্তু তাদের উত্থান এখানকার রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করে। ওরা প্রায় ১০% ভোট কেটে নেয়, যা আসলে বিজেপি বিরোধী ভোটকে ভাগ করে দেয়, আর শেষ পর্যন্ত ফলাফলে একটা নির্ণায়ক ভূমিকা পালন করে। বেশ, কিন্তু এই রকম একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ে জেতার জন্য নীল নকশাটা ঠিক কী ছিল? চলুন এবার ডেটা আর অ্যানালিসিসের উপর ভিত্তি করে তৈরি সেই কৌশলগত পরিকল্পনার অন্দরমহলে একটু ঢোকা যাক। এই যে কৌশলগত কাঠামো, এর নাম দেওয়া হয়েছে চতুর্মুখ মতবাদ। এর ৪টে মুখ বা দিক আছে: ১ ভোটার, ২ সমস্যা, ৩ প্রতিপক্ষ, আর ৪ দলের নিজস্ব প্রচার ব্যবস্থা। এর মাধ্যমে একটা কেন্দ্রকে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করা হয়। প্রথম মুখটা হল ভোটারদের ঠিকমতো বোঝা। এখানে ভোটারদের বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে, যেমন তফসিলি জাতি, যুবক, গ্রামীণ গরিব এবং মহিলা। আর প্রত্যেকটা গোষ্ঠীর জন্য আলাদা আলাদা বার্তা তৈরি করার কথা বলা হয়েছে, যাতে তাদের প্রয়োজনগুলো ঠিকমতো তুলে ধরা যায়। দ্বিতীয় মুখটা হল সমস্যা বা ইস্যু। বড় বড় জাতীয় ইস্যুর থেকে বেশি জোর দেওয়া হচ্ছে স্থানীয় সমস্যাগুলোর ওপর, যেমন রাস্তা, সেচ, চাকরি আর সংরক্ষণের অধিকার। এই বিষয়গুলো নিয়ে একটা নির্দিষ্ট আখ্যান তৈরি করাটাই হল লক্ষ্য। তৃতীয় মুখটা হল প্রতিপক্ষকে বিশ্লেষণ করা, মানে প্রত্যেক প্রতিপক্ষ, সে বিজেপি হোক বা ত্রিপুরা, শক্তি আর দুর্বলতাগুলো চিহ্নিত করা, আর তাদের মোকাবিলার জন্য নির্দিষ্ট কৌশল তৈরি করা। যেমন প্রতিষ্ঠান বিরোধী ভোটকে এক জায়গায় আনার জন্য জোটের সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। আর চতুর্থ অর্থাৎ শেষ মুখটা হল
প্রচার ব্যবস্থা, মানে মাঠে নেমে কাজটা কিভাবে হবে তার পরিকল্পনা, যেমন বুথ লেভেলের কমিটিগুলোকে আবার সক্রিয় করা, হোয়াটসঅ্যাপের মতো ডিজিটাল মাধ্যম ব্যবহার করা আর পদযাত্রার মতো কর্মসূচির মাধ্যমে সরাসরি মানুষের কাছে পৌঁছানো। তাহলে পবিয়ার ছড়ার এই একটা আসনের লড়াই থেকে আমরা কি শিখলাম? এই উদাহরণটা ভারতীয় নির্বাচনের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কোনো ইঙ্গিত দিচ্ছে? সবচেয়ে বড় শিক্ষাটা হল জাতীয় স্তরের আখ্যান বা ন্যারেটিভ শক্তিশালী হতে পারে, কিন্তু নির্বাচন জেতা বা হারা প্রায়শই নির্ভর করে একেবারে স্থানীয় অভাব অভিযোগের ওপর। খুব ছোট ছোট বিষয়ও অনেক বড় ভূমিকা পালন করে। তাহলে মূল বিষয়গুলো কি দাঁড়ালো? ১. জল, চাকরি বা রাস্তার মতো অতি স্থানীয় সমস্যাও নির্বাচনের ফল নির্ধারণ করে দিতে পারে। ২. ডেটা নির্ভর মাইক্রো টার্গেটিং এখন রাজনীতির এক নতুন বাস্তবতা। ৩. তিপ্রার মতো নতুন আঞ্চলিক শক্তি পুরনো সব সমীকরণ ভেঙে দিতে পারে। আর সবশেষে, জিততে হলে মাটির মানুষের সাথে সরাসরি সংযোগের কোনো বিকল্প নেই। পুরো বিষয়টাকে যদি একটা লাইনে বলতে হয়, তাহলে হয়তো এই উদ্ধৃতিটি সবচেয়ে ভালো। আধুনিক নির্বাচন একটা দ্বৈত যুদ্ধ, একদিকে বড় বড় আইডিয়ার লড়াই আর অন্যদিকে একদম স্থানীয় অভিযোগের, জাতীয় নীতি থেকে শুরু করে গ্রামের জলের পাম্প পর্যন্ত। এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। নির্বাচনী প্রচার যত বেশি ডেটা নির্ভর আর নিখুঁত হচ্ছে, তাতে কি একজন ভোটার আর তার নির্বাচিত নেতার মধ্যে সম্পর্কটাও বদলে যাচ্ছে? এটা নিয়ে ভাবার